আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, দেবিদ্দার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীরা সহ সকলকে শুভেচ্ছা। আমি এই মহামারী করোনার মাঝে আমাদের ছাত্রীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বিদায় আমরা দেবিদ্দার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ফেসবুক পেজে সকল শিক্ষার্থীদেরকে যুক্ত হওয়ার জন্য অভিভাবকদেরকে অনুরোধ করব এবং শিক্ষার্থীদেরকে অনুরোধ করছি। আমরা এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা, তোমরা সকল শিক্ষার্থীরা এই নির্দেশনাগুলো বাসায় থেকেও মেনে চলবা, যাতে করে আমরা করোনার এই মহামারী থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি সাধারণ গণিত বীজগণিতের অংশ থেকে অনুশীলনী 3-5 অঙ্ক নাম্বার 14, তোমরা সবাই একটু বই নিয়ে বসো এবং পৃষ্ঠা নাম্বার 72 তোমরা একটু অঙ্কটা সবাই একটু পড়ো। এখানে ক একটি কাজ পি দিনে, খ 2p দিনে করে তারা একটা কাজ আরম্ভ করে এবং ক কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে কাজটি কতদিনে শেষ হয়েছিল? দেখে গেল যে ক কয়েকদিন পর চলে গেছে, ক পুরো কাজটার সাথে সংশ্লিষ্ট ছিল না। খ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তাহলে আমরা এখন এই সমস্যার সমাধান করব। মনে করি ক সমস্ত কাজটা আমরা এক্স ধরলাম এবং কাজটি শেষ হয়েছিল টি দিনে। সমস্ত কাজটা শেষ হইতে টি দিন সময় লাগে। তাহলে সুতরাং খ কাজ করে টি দিন, যেহেতু কাজটা শেষ হইতে টি দিন সময় লাগে, খ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তাহলে খ কাজ করছে টি দিন। ক কাজ করেছিল টি মাইনাস 8 দিন, কারণ শেষের 8 দিন ক ছিল না। তাহলে টি দিন যদি সময় লাগে, ক যেহেতু চলে গেছে, খ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, টি দিনই খ ছিল এবং শেষের 8 দিন খ এর সাথে ক ছিল না। তাহলে এই টি থেকে শেষের এই আর বাদ দিলে ক কতদিন কাজ করেছিল আমরা পাবো। ক পি দিনে করে সমস্ত কাজ এক্স কাজ, সুতরাং ক ক কাজ করেছিল টি মাইনাস 8 দিন, টি মাইনাস 8 দিনে করে
একদিনে করবে এই কাজের পি অংশ, একদিনের কাজ, তাহলে টি মাইনাস আর দিনে করে টি মাইনাস আর গুণ হবে। এত অংশ কাজ। খ 2p দিনে করে সমস্ত কাজ x কাজ, সুতরাং খ কাজ করেছিল টি দিন, তাহলে খ টি দিনে করে একদিনে করবে x/2p অংশ, তাহলে টি দিনে করবে টি গুণ হবে এত অংশ। তাহলে ক করে এত অংশ কাজ, খ টি দিনে করে এত অংশ কাজ, তাহলে দুইজনের কাজ মিলে, এই দুইজনের কাজ মিলে হলো সমস্ত কাজটা। এই দুইজনের কাজ মিলে আমরা এই পুরো x কাজ পেতে পারি। তাহলে প্রশ্ন মতে এই ক এর কাজ আর এই খ এর কাজের সমষ্টি এই দুজনের কাজের মিলে হলো সমস্ত কাজ, সমস্ত কাজটা হলো x। এবার আমরা এই সমীকরণ থেকে যদি আমরা টি এর মান বের করতে পারি, এই টি এর মান বের করতে পারি, তাহলে আমাদের কাজটা শেষ হতে কতদিন লাগছিল এটা আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা সমাধান করব। সমাধানে এখানে x আছে, এখানেও x আছে, আমরা x কমন নিতে পারি। আমরা x কমন নিয়ে নিলাম। সমীকরণের নিয়ম অনুযায়ী উভয় পক্ষের সমান সংখ্যা থাকলে আমরা সেটা বাদ দিতে পারি। তাহলে সমান রাশি থাকলে আমরা এটা বাদ দিয়ে দিলাম, x এখানে x আছে, x বাদ দিয়ে দিলাম। বাদ দিলে t মাইনাস আর বাই পি t/2p 1, উভয় পক্ষ থেকে x বাদ। এখন আমরা লসাগু করব, হর p আর হলো 2p, তাহলে p কমন। লসাগুর বেলায় প্রথম আমরা কমন নিব, কমন সংখ্যাটা নিব, কমন হলো p, আর এরপরে যা থাকে ওটা গুণ হিসেবে আসবে, তাহলে আর থাকে 2, তাহলে 2p হবে। এখন প্রত্যেকটা হর দিয়ে লসাগুকে ভাগ দিতে হবে। আমরা এই p দিয়ে 2p কে ভাগ দিলে ভাগফল পাওয়া যাবে 2, এই 2 ভাগফল দিয়ে আবার লবকে গুণ করতে হবে, তাহলে এই 2 দিয়ে লবকে গুণ করলে আমরা পাবো 2t 2r। এই 2p দিয়ে লসাগুকে ভাগ করলে ফল হবে 1, এই 1 দিয়ে আবার t কে গুণ করলে শুধু t হবে। এখানে আছে 2t, এখানে আছে t, যোগ করলে আমরা 3t মাইনাস 2r, আর গুণন করে দিলে 1 দিয়ে 2p কে গুণ করলে 2p হবে। যেহেতু আমি t এর মান বের করব, সুতরাং আমি t টাকে এক পাশে রাখবো আর বাকি সংখ্যাটা ওই পাশে নিয়ে যাব। এখান থেকে আবার 2 কমন যায়, তাহলে p প্লাস আর থাকে। এখান থেকে আমি t এর মান বের করে নিই, সুতরাং t সমান সমান হবে, t সমান সমান হবে, এই 3টা গুণ আছে এখানে ভাগ হয়ে চলে যাবে ডান পাশে গেলে, তাহলে t সমান সমান 2/3 p প্লাস আর। আমি এখন তোমরা দেখো আমি t এর মান পেয়ে গেছি। যেহেতু t এর মান পেয়ে গেছি, এটাই হলো আমার কাজটা, t হলো আমার কাজ, কতদিনে শেষ হয়েছিল, সুতরাং কাজটা এতদিনে শেষ হয়েছিল। সুতরাং কাজটি 2/3 p প্লাস আর দিনে শেষ হয়েছিল। এটাই অ্যান্সার।
যেহেতু আমি টি এর মান পেয়ে গেছি, টি হলো সমস্ত কাজটা শেষ হওয়ার সময়, তাহলে তোমরা যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টস করে জানাবা। কোনো সমস্যা থাকলে আমার সাথে ফোন করে বলতে পারবা, আমি সেটা সমাধান করে দিতে পারবো তোমাদের। আরেকটা অঙ্ক তোমরা দেখো, 17 নাম্বার বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া, 5 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তুমি সবাই একটু অঙ্কটা দেখো। তোমরা নিশ্চয়ই এর মধ্যে অঙ্কটা পড়েছো। বাস ভাড়া করা হয়েছে 5,700 টাকা দিয়ে। প্রশ্ন করা হয়েছে কতজন যাত্রী গিয়েছিল। যেহেতু আমরা জানি না কতজন যাত্রী গিয়েছিল, তা আমরা একটা অজ্ঞাত রাশি ধরে নিব। ধরে বাসে যাত্রী গিয়েছিল 1 জন, যেহেতু আমরা জানি না কতজন গিয়েছিল, তাহলে মাথাপিছু ভাড়া কত হবে? যেহেতু বাস 5,700 টাকা দিয়ে বাস ভাড়া করা হয়েছে, যতজন যাত্রী যায় ঠিক তত দিয়ে ভাগ করলে মাথাপিছু ভাড়াটা পাওয়া যাবে। সুতরাং মাথাপিছু ভাড়া এই 5,700-কে আমরা যতজন গিয়েছিল তত দিয়ে ভাগ হবে, এত টাকা। বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রীর সংখ্যা, সবাই তো যায় নাই, তাহলে আগ্রহ 5 জন যায় নাই, তাহলে আগ্রহ করছিল কতজন? গেছে তোমার 5 জন, তাহলে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল x+5 হবে, কারণ গেছে 5 জন, মানে x জন, 5 জন যায় নাই, তাহলে তারা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, তাহলে x+5 এতজন। তখন মাথাপিছু ভাড়া কত হবে? তখন মাথাপিছু ভাড়া হবে যত, আমরা কিন্তু যাত্রী না গেলেও বাস ভাড়া কিন্তু কম দিতে পারবো না, 5,700 টাকা দিতে হবে। সুতরাং এই 5,700-কে যতজন যাইতে চাইছিল x+5 এই সংখ্যাটাতে ভাগ দিতে হবে। এতজন, সরি, মাথাপিছু ভাড়া এত টাকা। এখন দেখা গেল এটা হলো যারা গেছিল তাদের মাথাপিছু ভাড়া, আর যাওয়ার জন্য যারা আগ্রহ প্রকাশ করছিল এটা হলো তাদের মাথাপিছু ভাড়া। তাহলে মাথাপিছু ভাড়া বেশি কোনটা? যারা যেহেতু যায় নাই, তাহলে এটা হবে মাথাপিছু ভাড়া বেশি, কারণ 5,700 টাকাতে বাস ভাড়া করে নিয়ে আসছে, কিন্তু ভাড়া কিন্তু কম দিতে পারে নাই, 5,700 দেওয়া লাগছে। সুতরাং যারা গিয়েছিল তারা এই বাড়তি ভাড়াটা দিয়েছিল, 3 টাকা করে মাথাপিছু ভাড়া বাড়তি দিয়েছিল, তো সুতরাং এটা বেশি। আর এমনিতেও আমরা জানি যার হর ছোট ওই ভগ্নাংশের মান বড়,
তাহলে এখানে লব বড়, সরি হর বড়, ভগ্নাংশের মান ছোট, তাহলে এটা ছোট ছোট ভগ্নাংশ, এটা হলো বড় ভগ্নাংশ, তাহলে এই টাকাটা বেশি এবং এই টাকাটা কম। প্রশ্ন মতে আমরা যেহেতু এই টাকাটা বেশি, কত বেশি, 3 টাকা বেশি পড়ছে মাথা পিছু ভাড়া, তাহলে এটার এবং এই ভাড়াটার বিয়োগফল x + 5 3 টাকা। এই ভাড়াটার দুটোটা ভাড়ার মাথা পিছু ভাড়ার 3 টাকা বৃদ্ধি পায়, যার কারণে এই মাথা পিছু ভাড়া এবং এই ভাড়াটার বিয়োগফল হবে 3 টাকা। তাহলে এখন আমরা এখান থেকে যদি আমরা x এর মান পেয়ে যাই, সমাধান করে যদি আমরা x এর মান পেয়ে যাই, তাহলে আমরা কতজন যাত্রী গিয়েছিল সেটা পাবো। এখন আমরা লসাগু করব, লসাগু কমন কোনো ফ্যাক্টর নাই, তাহলে দুটোই গুণ হয়ে যাবে। এখন এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফল হবে x + 5, x + 5 আমরা গুণ করতে হবে আমাদেরকে এই লব দিয়ে। তাহলে এই 5700 দিয়ে x এ গুণ করলে 5700 x প্লাস এই 5700 কে যদি আমরা এই 5 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে কত, 0 0 5 7 35 এর 5 হাতে থাকে 3, 5 5 25 আর 3 28। আর এই হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ দিই ভাগফল হবে x, এই x দিয়ে গুণ করলে মাইনাস 5700x সমান সমান 3। এখন এখানেও 5700x প্লাস এখানে হলো মাইনাসের 5700, তাহলে আমরা এই দুটা বিয়োগ করে কেটে দিতে পারি। তাহলে আমরা এই x দিয়ে গুণ করে দিব, x² 5x = 3। এখন আমরা একটু এদিকে চলে আসি, আমরা r গুণন করে দিব। r গুণন করে দিলে এই 3 দিয়ে যদি আমরা x² কে গুণ করি তাহলে 3x², 3 দিয়ে 5x কে গুণ করলে 15x, আর এটাকে আমরা যদি গুণ করে দিই 28500। আমরা 3 কমন নিতে পারি, x² 5x 2850। আমরা উভয় পক্ষকে এই সংখ্যাটাকে যোগ করলে আমরা যদি এই 285 সেটা হয় 15 কে 3 দিয়ে ভাগ যায়, সুতরাং পুরো সংখ্যাটাকে আমরা এই পুরো সংখ্যাটা আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। ভাগ করলে তাহলে পাবো আমরা x² 5x আমরা পাবো 9500। এই 3 দিয়ে তোমরা ভাগ দাও, ভাগ দিলে দেখবে যে 9500 পাইবা। এবার আমরা পক্ষান্তর করে ফেলবো, এটা এই পাশে নিয়ে আসলাম, প্লাস আছে, এটা মাইনাসে চলে আসবে, এবার 0 হয়ে যাবে। এখন আমরা মিডল টার্ম করে নিব। মিডল টার্ম করলে মিডল টার্মের নিয়ম হলো প্রান্তীয় রাশির গুণফল মধ্য রাশির গুণফলের সমান, রাশিদ্বয়ের গুণফলের সমান, এবং যোগ করলে সেই মধ্য রাশিটা পেতে হবে। তাহলে আমরা এটাকে যদি মিডল টার্ম করে নিই তাহলে x² 100x minus 95x minus 9500। তাহলে এখন দেখো তোমরা এটা গুণ করো
আর এটা গুণ করো, দেখো দুটোর গুণফল সমান হবে, আবার যোগ করলে আমরা এই মাঝখানের রাশিটা পেয়ে যাব। মিলটার্ম তোমরা জানো, মিলটার্ম নিচের ক্লাস থেকে আমরা মানে করে আসছি। আর না হয় তোমরা এভাবে ভাঙাই নিতে পারো, এখানে ভাঙাইয়া এটা মিলটার্ম করে নিবা। এবার আমরা এখান থেকে x কমন নিব, x প্লাস 100। এখান থেকে যদি আমি 95 কমন নেই, আর থাকে যেহেতু মাইনাস কমন নিচ্ছি এটা প্লাস হয়ে যাবে। 95 দিয়ে 9500-কে ভাগ দিলে 100 হবে। তাহলে এই দূরে থেকে আমরা একটা কমন নিতে পারি। তাহলে x প্লাস 100, x মাইনাস 95 কমন নেওয়ার পর, এই দুটো কমন নেওয়ার পর থাকে x মাইনাস 95 ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি দুটার গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটার মান শূন্য হতে পারে। তাহলে হয় x প্লাস 100 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 95 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু পাবো আমরা মাইনাস 100, যা গ্রহণযোগ্য নয়, কারণ জাতির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, জাতির সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে গ্রহণযোগ্য নয় লিখে দেব, গ্রহণযোগ্য নয় এটা আমরা লিখে দেবো, যেহেতু জাতির সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে সুতরাং x ইকুয়াল টু 95। তাহলে আমার যাত্রী গিয়েছিল x, তাহলে আমার 95 যাত্রী গিয়েছিল। তাহলে সুতরাং 95 জন যাত্রী গিয়েছিল, 95 জন যাত্রী, 95 যাত্রী গিয়েছিল, এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা সবাই এসবে বুঝতে পারছো আশা করি। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার কমেন্টস করবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সামনের দিকে আমি যে ক্লাসগুলো নিয়ে আসব তোমরা সবাই আমাদের মুফিজুদ্দিন আহমেদ অনলাইন ক্লাসের সাথে সবাই যুক্ত হইবা এবং আমাদের এই সকল শিক্ষকের ক্লাসগুলো তোমরা ফলো করবা। ধন্যবাদ সবাইকে।